পুরো সিরিজটার কাটাছেঁড়া যদি করি, এখন পর্যন্ত এই সিরিজে বাংলাদেশের একেবারে শূন্য হাত বললে মোটেও ভুল হবে না। একমাত্র টেস্টটা বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে, যেখানে বাংলাদেশ 2 ইনিংসে কোনোটাতেই 200 রানের করতে পারেনি। প্রথম ইনিংসে 140, দ্বিতীয় ইনিংসে 185 রান করেছিল, জিম্বাবুয়ে 410 রান করেছে এবং ইনিংসে 85 রানের ব্যবধানে বাংলাদেশ প্রথম টেস্টটা হেরেছে। ওয়ানডের দিকে যদি তাকান, বাংলাদেশ প্রথম ম্যাচটাতে মাত্র 142 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে 116 রানে অল আউট হয়ে গেছে। প্রথম ম্যাচটা জিম্বাবুয়ে 25 রানে জিতলো। দ্বিতীয় ম্যাচটায় মনে হচ্ছিল যে হ্যাঁ, জিম্বাবুয়ে একটা রেসপেক্টেবল স্কোর বোর্ডে দাঁড় করাতে সক্ষম হয়েছে, 247 ওই মাঠে ওই উইকেটে হয়তো পার স্কোর, এবং সেটার জবাবে বাংলাদেশ কিন্তু ম্যাচের একেবারে শেষ 10 ওভার পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশ ইজিলি ম্যাচটা জিতবে। শেষে গিয়ে তীরে এসে তৈরি ডুবেছে, ওই ম্যাচটা বাংলাদেশ 13 রানে হেরেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন সহজ একটা প্রশ্ন করি, বাংলাদেশ কি ফুটবল খেলা বেশি দেখছে? আমার কাছে আসলে আপনি যদি ইন্ডিয়ার দিকেও তাকান, আপনি শুরুতে ইন্ট্রোতে বলছিলেন, আমরা নিশ্চয়ই সেই প্রসঙ্গেও আসবো। ইন্ডিয়া আয়ারল্যান্ডের সাথে হেরেছে, ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে টানা হেরেছে। তবে হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা এমন যে ইন্ডিয়া আসলে অনেক বেশি এক্সপেরিমেন্ট করছে তাদের টিমকে নিয়ে। সো বাংলাদেশের কথা আপনি বলতে পারেন, বাংলাদেশ টেস্টটাতে কিন্তু তাদের ফুল স্কোয়াড নিয়ে যায়নি। না, আমি এই কারণে প্রশ্নটা করলাম যে যেদিন বাংলাদেশ ইনিংস 85 রানের ব্যবধানে হারে, তার আগের রাতে ব্রাজিলের জয়ের একটা ছবি পোস্ট করা হয়েছিল এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে যে আপনি ম্যাচ দেখতে পারেন, সেটা সোশ্যাল মিডিয়ায় জানানোর কি আছে। তো এই কারণে আসলে ব্যান্ডার হিসেবেই বলা যে ফুটবল খেলা বেশি দেখি কি আসলে পারফরমেন্সে ঘাটতি হচ্ছে, মানে বলতেই পারেন যেভাবে আসলে বাংলাদেশ টিম পারফর্ম করছে, আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা কিছু মিসিং হয়তো বা হয়েছে সেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে। এটা কি লিটন দাস? এটা লিটন দাস হতে পারে, যে 7টা ম্যাচ বাংলাদেশ কথা আমরা বলছি, 7টা ম্যাচই হেরেছে বাংলাদেশ এবং কোনো ম্যাচই তিনি ছিলেন না। সো লিটন দাস 3 ফরম্যাট খেলেন এবং তিনি এমন একজন প্লেয়ার, প্রত্যেকটা ফরম্যাটে কিন্তু তিনি সবচেয়ে ইম্পর্টেন্ট রোলটা প্লে করেন। আপনি যদি দেখেন যে টি-20তে তো তিনি ক্যাপ্টেনই, এবং তার ক্যাপ্টেন্সিটা শুরুতে যখন দেওয়া হয়েছিল তখন বলেছে তিনি এখানে একটা ইন্ট্রোভার্ট, ওইভাবে কম্বিনেশন। কিন্তু পরে কিন্তু আমি যখন দেখেছি যে যখন বাংলাদেশ দল টি-20 প্র্যাকটিসটা করে, প্র্যাকটিসের মধ্যেই কত রকম ডাইমেনশন তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন। টিমের জেলিংটাই আমাদের কাছে অন্যরকম মনে হচ্ছিল এবং বাংলাদেশ সাকসেসও পাচ্ছিল টি-20 ফরম্যাটের ক্রিকেটে। সো তিনি যখন থাকেন না, সেটার একটা প্রভাব পড়ে। ওয়ানডেতে মিডল অর্ডারে বাংলাদেশ অনেকদিন ধরে ঢুকছে এবং সে কারণে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল, এবং সেই জায়গাটাতে তিনি যখন থাকেন না, তখন পুরোপুরি একটা মানে অপোনেন্টের বোলারদের জন্য খুব ইজি হয়ে যায়। আপনি টপ অর্ডারে 2-1 উইকেট পেলে এরপর আসলে ধরে খেলার মতো কেউ থাকে না। সো সেই জায়গাটাতে একটা ব্রেকডাউন করা খুব ইজি হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এবং টেস্টেও আপনি দেখেন পাকিস্তানের সাথে বাংলাদেশ যে টেস্ট সিরিজটা জিতেছে লাস্ট, সেটাতেও আপনি দেখেন বাংলাদেশের টপ অর্ডাররা কিন্তু রান করতে পারেনি। শেষে গিয়ে লিটন টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করে একটা বড় পার্টনারশিপ বা ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে বারবার। সো মুশফিক লিটনের সাথে পারফর্ম করে জুটি করেছেন, মিরাজ আবার লিটনের সাথে জুটি করেছেন, কিন্তু মুশফিক লিটনকে পাচ্ছেন না, মিরাজও লিটনকে পাচ্ছেন না। সো তিনি কিন্তু একটা ব্রিজ হিসেবে কাজ করছিলেন। সেই জায়গাটাতে তিনি যখন থাকছেন না, তখন বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যায়। আপনি যদি দেখেন, লাস্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাই, যে বাংলাদেশেরকে ইদানিং সময় গত 1.5-2 বছরে সে কোনো ফর্মেটে ম্যাচ জেতাচ্ছে বোলাররা। বাংলাদেশের ব্যাটাররা আসলে খুবই এভারেজ কিংবা বলতে গেলে বিলো এভারেজ পারফর্ম করছে। কার্ডটা আবার দেখি, বোলাররা তো তাদের পারফরমেন্স করেছেন, বোলাররা হ্যাঁ টেস্টে তো 410 রান বেশি, তবে ব্যাটাররা কোনো ইনিংসেই কিন্তু নিজেদের দায়িত্বটা সামলাতে পারেনি। 140, 185 রান করে আপনি কোনো টেস্টে ফাইট করতে পারবেন না, দ্যাটস ফর সিরিয়াস। যে কোনো উইকেটেই ইটস নট এনাফ। আপনি যদি ওয়ানডেতে দেখেন, প্রথম ম্যাচে 141 রানে অল আউট করেছে, এর চেয়ে ভালো আর আপনি কি করবেন? দ্বিতীয় ম্যাচে তো আপনি জিম্বাবুয়েকে পার্স করে আটকে রেখেছেন। তো পার্স করে আটকে রাখার পরও যদি আপনার দল আপনাকে জেতাতে না পারে, বোলারদের জন্য তো আসলে এটা হতাশাজনক। আমরা বাংলাদেশের বোলিং লাইন আপটাকে এখন ইতিহাসের অন্যতম সেরা বলছি। বিশেষ করে টেস্টে আমাদের 4-5 জন পেস বোলার আছেন যারা নিয়মিত খেলে যাচ্ছেন। ওয়ানডেতে শরীফুলকে সুযোগ দেওয়া যাচ্ছে না, টি-20তেও একই কথা খাটে। হাসান মাহমুদ যিনি কেন্টের হয়ে খেলছেন, কাউন্টি খেলছেন, তাকে কোনো ফরম্যাটই আমরা রেগুলার খেলাতে পারছি না। ইতিহাসেরই অন্যতম সেরা পেসার লাইন আপ বাংলাদেশের এখন আছে, কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে বিকজ অফ অনলি ব্যাড পারফরমেন্স অফ দ্য ব্যাটসম্যানস। এক্স্যাক্টলি। এবং গত 1.5-2 বছরে বাংলাদেশ যতগুলো টেস্ট ম্যাচ জিতেছে, বাংলাদেশ যদি এভারেজ পার ইনিংসে 250 রান করে, সেই ম্যাচগুলো বাংলাদেশ জিতেছে। তার মানে আপনি 250 রান করতে পারলেই আপনার বোলাররা আপনাকে ম্যাচ জিতিয়ে দিতে পারে। মানে পৃথিবীর আর কোনো টেস্ট টিমের এই লাক্সারি আছে বলে আমার মনে হয় না, যে 250 রান করলে আপনি নিশ্চিন্ত ম্যাচ জিততে পারেন। কিন্তু সেটাও অনেক সময় বাংলাদেশের ব্যাটাররা করতে পারেনি। এবং এই সিরিজে আপনি যে কার্ডগুলো দেখছিলেন, যে 142 আপনি
যে কোনো উইকেটে যে কোনো অপোনেন্টের এগেইনস্ট আপনাকে চেস করতে হবে, এইটার আসলে কোনো ব্যাখ্যা হয় না। আচ্ছা, জিম্বাবুয়েতে খেলতে গেলে বাংলাদেশকে একটা এক্সট্রা প্রেসারে পড়ে কিনা যে এই সিরিজ যদি আমরা জিতি বা এই ম্যাচ যদি আমরা জিতি খুব বেশি বাহবা হবে না, তবে যদি আমরা হেরে যাই সেক্ষেত্রে অনেক বেশি সমালোচনা হবে, ওই প্রেসারটা কি আসলে বাংলাদেশকে পেয়ে বসে? এক্স্যাক্টলি, এবং আপনি যখন জিম্বাবুয়ের সাথে খেলবেন আপনি এক্সপেক্ট করবেন যে আপনি সবগুলো ম্যাচে জিতবেন, এবং সেই এক্সপেকটেশনেই কিন্তু টিম প্রথমে করা হয়েছিল টেস্টের টিমটা, এবং যখন টেস্টে এমন একটা ধাক্কা খাওয়া হলো তখন কিন্তু আলটিমেটলি বাংলাদেশকে একটু অন্যভাবে চিন্তা করতে হয়েছে। সো সেই জায়গাটা থেকে একটা প্রেশার ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো বা প্লেয়ারদের থাকে যে তারা আসলে জিতলে আসলে লাভ হবে না তেমন কিছুই, বাট হারলে আসলে, তবে এই জায়গাটাতে আবার ওই ঘুরে ফিরে ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা আসে যে যেহেতু ফুটবল ওয়ার্ল্ড কাপটা চলছে আলোচনা কিন্তু অনেক কম হচ্ছে, কিন্তু আপনি যদি নর্মাল সময় চিন্তা করেন যে যেভাবে ব্যাটাররা স্ট্রাগল করছে, যেভাবে বাংলাদেশ ম্যাচগুলো হারছে, আপনি ম্যাচ হারতে পারেন কিন্তু আপনি 142 রান চেস করতে পারবেন না। সো এইভাবে যখন ম্যাচের রেজাল্টগুলো আসছে তখন কিন্তু অনেক বেশি কাটাছেঁড়া হতো এবং অনেক বেশি সমালোচনার মধ্যেও পড়তে হতো। এবং আরেকটা ব্যাপার যে ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশ এই কন্ডিশনেই খেলবে, জিম্বাবুয়েতে খেলবে, সাউথ আফ্রিকায় খেলবে এবং এই ধরনের উইকেটেই খেলবে। সো এই জায়গাতে কিভাবে মানিয়ে নিতে হয়, কিভাবে ব্যাটিং করতে হয়, এটা নিয়ে আমার কাছে মনে হয় যে একটা বড় মেসেজ বাংলাদেশের প্লেয়াররা অলরেডি বা টিম ম্যানেজমেন্ট পেয়ে গেছে এই সিরিজের মধ্যে। সামনে সাউথ আফ্রিকাতেও তারা খেলতে যাবে, সেই সিরিজটাও বাংলাদেশের জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে বলেই আমার মনে হয়, এবং ওই ধরনের কন্ডিশনে যারা বেটার প্লেয়ার তাদেরকে আপনাকে ব্যাক করতে হবে এবং তাদেরকে নিয়ে আপনাকে খেলতে হবে, বা ওই ধরনের টিমই আসলে বাংলাদেশ দলকে গোছাতে হবে যেন আসলে ওই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া যায়। আপনি একটা প্রশ্ন করছিলেন আমাকে যে মিরাজকে খানিকটা দায় দিবেন কিনা। হ্যাঁ, মিরাজ ইকোনমিক্যাল বোলিং করছেন, হয়তোবা ব্যাট হাতে তিনি ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে খুব বেশি, মানে গেল ম্যাচটার কথা যদি আপনি বলেন, মিরাজ যে সময় নেমেছেন, যে ধরনের রিকোয়ার্ড রান রেট ছিল, ইউ এক্সপেক্ট হিম টু বি দ্য ম্যাচ উইনার। তিনি ম্যাচটা জিতিয়ে বের করে নিয়ে আসবেন এটাই এক্সপেক্টেড ছিল, এবং এরকম কাজ ওই জায়গায় তিনি অনেক করেছেন। মানে আপনি কি অনেক করেছেন, এর লাস্ট মনে করতে পারেন যে তিনি ক্যাপ্টেন হওয়ার পরে ওই জায়গা থেকে তিনি কোনো ভালো একটা ইনিংস খেলেছেন বা বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন? না, যখন থেকে তিনি ওপরের দিকে ব্যাট করা শুরু করেছেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একই সাথে মিডল অর্ডারেও একটা শূন্যতায় পড়েছে, এবং মিরাজ যেই রোলটা সবচেয়ে ভালো প্লে করতেন সেই জায়গায় বাংলাদেশের শূন্যতা হয়েছে। এক্স্যাক্টলি, আপনি যখন 8 নম্বরে ব্যাটিং করতেন, তিনি 8-এ ব্যাটিং করা আর 7-এ ব্যাটিং করার মধ্যে একটা বড় পার্থক্য আছে, এটা আমি সবসময় বলি, কারণ 8 নম্বরের যে ব্যাটার তার কাছ থেকে আপনার কোনো এক্সপেকটেশন নেই, হ্যাঁ, কিন্তু 7 নম্বরে যিনি ব্যাটার তিনি কিন্তু প্রপার ব্যাটার, তাকে রান করতে হবে এবং রান করে টিকে থাকতে হবে। সো মিরাজ কিন্তু সেটা করতে পারছেন না, ফলে বাংলাদেশের 5টা উইকেট পড়ে গেলেই আপনার টেইল এক্সপোজ হয়ে যাচ্ছে, ফলে সেই কারণে বাংলাদেশ কিন্তু আমার কাছে মনে হয় যে ভুগছে। এবং যখন আপনি সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড কাপ খেলবেন তখন আসলে সেই জায়গায় কোন স্পিনারকে বা একটার বেশি স্পেশালিস্ট স্পিনার আপনি খেলাতে পারবেন কিনা, মিরাজের যদি একাদশে থাকতে হয় সেক্ষেত্রে তার ব্যাটিংটা দিয়ে একাদশে থাকতে হবে, সেইগুলো নিয়ে চিন্তা করারও আমার কাছে মনে হয় সময় আছে। নাহলে 2019 ওয়ার্ল্ড কাপে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে যে ধরনের সমস্যায় বাংলাদেশ পড়েছিল, আমার কাছে মনে হয় যে 2027 ওয়ার্ল্ড কাপও একই সমস্যায় বাংলাদেশকে পড়তে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.